এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কাপড়গুলো চেঞ্জ করা দরকার আপনার। চোখের উপর থেকে হাত সরিয়ে চোখ খুলল ইভান। তপ্ত চোখ দুটো মেলে তাকালো মনির দিকে। ইভানকে তাকাতে দেখে দ্রুত বিছানা ছেড়ে নেমে গেল মনি। সেই সাথে ইভানও উঠে বসলো। ব্যথায় তার সারা শরীর টনটন করে উঠছে। মনে হচ্ছে গায়ের মাংসগুলো কেউ চিবিয়ে নিংড়ে নিচ্ছে। মাথাটাও 1 মণ ওজনের পাথরের বোঝা মনে হচ্ছে। সাথে তীব্র ব্যথা তো আছেই। চোখের কেমন ঝাপসা দেখছে। সব ছাপিয়ে সে উঠে বসলো। তাকে চুপচাপ বসে থাকতে দেখে মনে দ্রুত কিন্তু সংকোচ ভরা হাতে কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে এগিয়ে দিল। দ্বিধাহীনভাবে সেগুলো হাতে নিল ইভান। তারপর শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে রেখে ওয়াশরুমে চলে গেল। মনির শুনতে পেল ইভান শাওয়ার নিচ্ছে। ভালোই হয়েছে, ভেজা শরীরটা ধুয়ে নিলে আরাম পাবে, নয়তো জ্বর আরও বেড়ে যেত। মনি ততক্ষণে নিজের হেয়ার ড্রায়ারটা নিয়ে এসে বিছানাটা শুকিয়ে ফেলল অনেকটা। পুরোপুরি শুকানো সম্ভব নয়। তারপর বালিশগুলো ঠিক করে রাখলো যেন ইভান এসে শুয়ে পড়তে পারে। রুম থেকে বের হয়ে বাসার কাছে পরিচিত ফার্মেসিতে ফোন করলো। ফার্মাসিস্ট লোকটিকে পরিস্থিতি জানিয়ে বাসায় আসার অনুরোধ করলো। তারপর কিচেনে গিয়ে ফ্ল্যাক্স থেকে বাটিতে স্যুপ পরিবেশন করে আবারও গেল রুমে। দেখলো ইভান বের হয়েছে। মাথাটা ঠিক করে মোছেনি, ফলে টপ টপ করে পানি ঝরছে। ঘাড় আর কানের পাশ দিয়েও পড়ছে সেই পানি। মনের শঙ্কিত চোখে তাকিয়ে রইল। এভাবে করলে শরীর আরও খারাপ হয়ে যাবে, কিন্তু সে কিছু বলতে পারল না। সুপার বাটিটা বিছানার পাশে টেবিলে রেখে উৎকণ্ঠিত মৃদু স্বরে বলল, এটা খেয়ে নিন, তারপর ওষুধ খাবেন। ইভান বিছানার দিকে এগিয়ে গিয়ে বলল, খাবো না, নিয়ে যাও। মনি অসহায় চোখে চেয়ে থেকে বলল, একটু খান, না হলে ডাক্তার ঔষধ দিলে সেগুলো খেতে পারবেন না। ইভান মনির কথায় কর্ণপাত না করে তোয়ালে গলায় রেখে শুয়ে পড়ল। মনি দীর্ঘশ্বাস ফেলল। তারপর কণ্ঠে অনুরোধ ফুটিয়ে বলল, তাহলে একটু কফি খাবেন। ইভান বন্ধ চোখে লালচে ঠোঁট দুটো নাড়িয়ে জবাব দিল, না। মনির আর কিছু করা রইল না। সে অধীর হয়ে অপেক্ষা করতে লাগলো ডাক্তার আসার। এর মতো একবার ঘড়িতে সময় দেখে নিল। এতক্ষণের উৎকণ্ঠায় তো সে রেহনুমার কথা ভুলেই বসেছিল। মনি কি মনির অপেক্ষায় আছে? মনিকে তো যেতে হবে। মনির মতো ছোট্ট একটা মেয়েকে সে কীভাবে হাসপাতালে রোগীর সাথে কাটাতে দিবে? আবার এদিকে ইভানকে একা ঘরে ফেলেও সে কিছুতেই যেতে পারবে না। এ কেমন দুটা না। ভেতরে ভেতরে চিন্তায় গলা শুকিয়ে যাচ্ছে তার। প্রচুর খিদেও পাচ্ছে। মনে পড়ল কিচেনে রেখে আসা আর তৈরি চায়ের কথা। এখন আর চাটা কিছু খাওয়া রুচি হচ্ছে না। ইভানের জন্য বড্ড চিন্তা হচ্ছে। জ্বরের উত্তাপে সারা মুখ লাল হয়ে গেছে তার। কি কষ্টটাই না হচ্ছে কে জানে। কিছুক্ষণ পর ডাক্তার এসে জ্বর মেপে দেখলেন। প্রথমে কিছু ওষুধ দিলেন। হাতে না সারলে 2 দিন পর ডাক্তারের কাছে নিয়ে অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা বললেন। আপাতত এনার্জেটিক কিছু খাইয়ে ওষুধটা খাইয়ে দিতে বললেন। আর সাথে জলপট্টি দেওয়ার পরামর্শ দিলেন। জলই হচ্ছে চিকিৎসা পদ্ধতির সবচেয়ে প্রাচীন থেরাপি। ডাক্তারকে বিদায় জানিয়ে মনি দেখল ইভানের হুঁশ নেই। সম্ভবত ডাক্তার আসার জ্বর পরীক্ষা করার বিষয়টাও সে টের পায়নি। তবে এবার তাকে কিছু খাওয়ানো প্রয়োজন। মনি ভেবে দেখল স্যুপের চেয়ে ভালো এনার্জেটিক খাবার আর কি হতে পারে। তাই স্যুপটা আবার ওভেন থেকে গরম করে আনলো। ইভানের পাশে বসতে খেয়াল হলো তোয়ালেটা এখনো তার গলায়। মনে পড়ল ডাক্তার এই নিয়েও সতর্ক করে গেছেন। মনে নিজেকে শক্ত করে হাত বাড়িয়ে ইভানের মাথাটা উঁচু করলো। তোয়ালেটা বের করে ভালোভাবে মুছে দিল মাথাটা। শরীরের তাপে ভেজা চুলগুলো গরম হয়ে গেছে। চুল মুছে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। কিন্তু খাওয়াবে কি করে? একটু সময় নিয়ে আস্তে করে ডাকলো, শুনছেন, খেতে হবে একটু। ইভান নড়ল না। মনি তার গায়ে আলতো করে নাড়া দিতে কিছুটা হেলে উঠল সে। ভারী চোখের পাতা দুটো বহু কষ্টে টেনে খুলল। দৃষ্টি ঝাপসা। ঘোরের চোখে তাকিয়ে থেকে মাথায় 2 হাতের আঙুল চেপে ধরল। কিছুক্ষণ ঘষল কপালের দুপাশ। মনে বুঝল যন্ত্রণা হচ্ছে তার মাথায়। আজ যেন সব লজ্জা সংকোচ শিখিয়ে তুলে রেখেছে মনি। আলতো কণ্ঠে বলল, ঔষধ খেয়ে নিন, তারপর আমি মলম দিয়ে মাথা টিপে দিব। ইভান হালকা চোখে তাকে সামান্য ভ্রু উচালো। মনে বুঝতে পারল না এর অর্থ কী।
সে আবারও তাড়া দিয়ে বলল, উঠুন প্লিজ। বাধ্য হয়ে ইভান আছোয়া হয়ে বসলো। এক হাতে চুলগুলো খামচে ধরে চোখ বন্ধ করে রাখলো। মনি সুপের বাটি এগিয়ে দিল। ইভান ধরল না, এমনকি দৃষ্টিও দিল না সেদিকে। আগত্যা মনি শুকনো ঢুকিলে ইতস্তত হাতে 1 চামচ স্যুপ বাড়ি ধরল। তাকে ভীষণই চমকে দিয়ে তার হাত থেকে খেয়ে নিল ইভান। মনি ভেবেছিল ইভান হয়তো রাগ করবে তার স্পর্ধা দেখে, বা মেজাজ খারাপ করবে, কিন্তু এত সহজেই বাধ্যের মতো খেয়ে নেওয়ায় বুকের ভেতর ডিপডিপ করতে লাগলো তার। কেমন অন্যরকম শিরশিরে একটা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে তার মন মস্তিষ্ক। বুঝতে পারলো ইভান তার সুর সম্পূর্ণরূপেই খুইয়েছে, না হলে এমন ব্যবহার তার স্বভাবের সাথে কিছুতেই খাপ খায়। খাবার খেয়ে ওষুধ খেয়ে আচ্ছন্নের মতোই বসে রইল সে। মনে মৃদু স্বরে তাড়া দিতেই সে আবার শুয়ে পড়ল। একটা ঝাঁঝালো মলম খুঁজে এনে সে ইভানের শিওরে বসলো আবার। কিন্তু হঠাৎ পেটের ভেতর মোচড় দিতে মনে পড়ল বহুক্ষণ আগের খিদের কথা। আর পারা যাচ্ছে না। দ্রুত রান্নাঘরে গিয়ে রুটি আর মাংস আবার ফ্রিজে তুলে রাখলো। এখন আর এসব খাওয়ার রুচি নেই। ওদিকে ইভান মাথার যন্ত্রণায় কাতরাচ্ছে। কোনো রকমের চাটা গরম করে বিস্কিট দিয়ে খেয়ে নিল। খাওয়া শেষে দীর্ঘক্ষণ ইভানের মাথা টেপে নিল। অনেকটা সময় পর পানি আর কাপড় এনে জলপট্টিও দিল কিছুক্ষণ। ইভানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের চোখ দুটো ভেঙে আসছে। কপালে ভেজা কাপড়টা রেখে অপেক্ষা করতে গিয়ে কখন হেডবোর্ডে মাথা ঠেকে ঘুমে গেল বুঝতে পারল না। আচমকা ফোনের তীক্ষ্ণ শব্দে ধরফুরে উঠল মনি। তাকে দেখল বিরক্ত চোখে ইভানও নড়ে উঠেছে। সে দ্রুত ফোন হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। মনি ফোন করেছে। মনি উপায় না পেয়ে সবটা জানাতে বাধ্য হলো। মনি উদ্বিগ্ন হয়ে পড়লেও তাকে আশ্বস্ত করলো নিজে থাকতে পারবে মায়ের সাথে। মনি অনুরোধ করলো রেহনুমাকে যেন ইভানের কথা আপাতত না জানায়, তাহলে তিনি আবারও অসুস্থ হয়ে পড়বেন দুশ্চিন্তায়। মনির শরীর খারাপের বাহানা দিতে বলল রেহনুমার কাছে। মনির সায় জানিয়ে ফোন কেটে দেয়। মনির রুমে গিয়ে দেখলো ইভান উপর হয়ে শুয়ে কি যেন বিড়বিড় করছে। কপাল কুঁচকে মুখের কাছে কান নিয়েও তেমন কিছু বুঝতে পারল না। একটা শব্দই বারবার রিপিট হতে শুনল। খুব অনাকাঙ্ক্ষিতভাবে শব্দটা হচ্ছে বাবা। মনি মনে মনে ভাবলো ইভান হয়তো তার বাবাকে খুব ভালোবাসতো। বাসারই কথা। মনি তো নিজের বাবাকে কখনো না দেখেও মনে মনে খুব ভালোবাসে। সব সময় বাবার একটা ছবি সে নিজের সাথে সাথে রাখে। বাবার চেহারার সাথে তার খুব মিল বলে টানটা আরও বেশি প্রকট অনুভব হয়। আফসোস লাগে জন্মের পর যদি একবারও বাবাকে দেখতে পেত। কত অভাগা সে। গর্ভে থাকতেই বাবা মারা গেল, তারপর বোঝ হওয়ার আগেই মাও চলে গেল। বিশাল একটা জীবন সে এতিম আর অসহায় ত্যাগ নিয়ে কাটিয়ে দিচ্ছে। বুক চিরে একটা নিঃশ্বাস ফেলতেই আচমকা ইভান জড়ানো কণ্ঠে বলে উঠল, উফ, মাথাটা ফেটে যাচ্ছে। মনি তড়িঘড়ি করে বিছানায় বসলো, কিন্তু মাথা কিভাবে টিপে দিবে? ইভান তো উপর হয়ে শুয়ে আছে। মনি আস্তে করে বলল, আপনি একটু সোজা হন, আমি টিপে দিচ্ছি। ইভান অস্পষ্ট স্বরে বলল। চুল টেনে দাও। মনির বুকটা খামচে উঠল। বিয়ের এতটা দিন পর এই প্রথম মনে হচ্ছে অধিকার বোধ নিয়ে ইভান কিছু বলল তাকে, কিছু চাইলো তার কাছে। আবেশে চোখ পানি টলমল করে উঠল তার। এত আবেগপ্রবণ কেন সে? কথায় কথায় গঙ্গা বয়ে যায় চোখ থেকে। মনি ইভানের কথা মতো চুল টেনে দিচ্ছে, কিন্তু তার মেলে হাতের আলতো টানে হয়তো ইভান টের পাচ্ছে না। সে বিরক্ত স্বরে বলল, ভাত খাও না, জোরে টানো। মনি চমকে উঠে তাই করলো। অনেকটা শক্তি দিয়ে টানতে লাগলো সিল্কির লম্বা চুলগুলো। শত হোক পুরুষের শরীর আলতো ছোঁয়া তাদের গায়ে অনুভূত হওয়ার কথা না, এটাই স্বাভাবিক। মনি একসময় বলল, সোজা হন, তাহলে আর একটু ভালোভাবে টেনে দিতে পারবো। ইভান কথা শুনল। যন্ত্রের মতো ঘড়ির মধ্যেই সোজা হলো, কিন্তু সোজা হয়ে এসে বালিশে না শুয়ে আকস্মিকভাবে মাথা রাখলো মনির উড়োতে। বিস্ময়ে হতবিহ্বল হয়ে কেঁপে উঠল মনি। হাত দুটো থেমে গেল চুলের ভাঁজে। চোখ দুটো বড় বড় করে বারবার ঢুক গেল। সারা শরীরে বিদ্যুতের মতো শিহরণ খেলে যেতেই খিচে চোখ বন্ধ করে ব্যাপারটা হজম করার প্রয়াস চালায় সে। এটা কি করলো ইভান? মাথাটা যে মনির প্যাট স্পর্শ করে আছে সে খবর কি আদৌ আছে, নাকি সবটাই আচ্ছন্নতা আর খুরের কর্মকাণ্ড? ইভানকে চোখ বন্ধ করে থাম ধরে থাকতে দেখে বুঝলো বিষয়টা তার অজান্তে করা। হুঁশে থাকলে এটা কখনোই সম্ভব ছিল না। মনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে আবারও চুল টানায় মনোযোগ দিল। জোরে জোরে টানতে টানতে বেচারি হাতের আঙ্গুলগুলো ব্যথা হয়ে এলো।
বসে থাকতে থাকতে আবারও তন্দ্রা পেয়ে যাচ্ছে তার। ঝিমোতে লাগলো এক সময়। শোনো। আচমকা ইভানের গলা শুনে চোখ খুলে মনি। বিড়বিড় করে ইভান বলছে, তোমার উপর আমার রাগ নেই, সব রাগ ক্ষোভ মা বাবার উপর। জড়ানো গলায় অস্পষ্টভাবে সামান্য কথাগুলো বলেই ক্লান্ত হয়ে গেল ইভান। মনি কিছু বলতে পারল না, ভাবতে লাগলো। এই কথাটা বোধ হয় ইভানের মাথায় ঘুরছিল অনেক সময় ধরে, তাই আজ ঘুরের মধ্যে মুখ থেকে বের হয়ে এসেছে। মনে খুশি হবে কিনা বুঝতে পারল না। ইভান রেগে না থাকলেও তাকে হেলা তো ঠিকই করে। অতীত ভুলতে না পারার কষ্টে এখনো দূরে সরিয়ে রাখে তাকে। মাঝে মাঝে মেজাজ হারিয়ে আবল তাবল কথা বলে ফেলে, অপমান করে ফেলে। দেখা যাক সামনে কি হয়। জ্বর কেটে গেলে নিজের বলা এসব কথা তার মনে থাকে কিনা, সেটাই এখন দেখার বিষয়। ঝরঝরে রৌদ্র স্নাত সকাল। রুমের ভেতরটা রোদের আলোক রশ্মিতে পূর্ণ হয়ে উঠেছে। মিটমিট করে অবসাদগ্রস্ত ভারী চোখের পাতা দুটো টেনে মিলল ইভান। মাথা ব্যথাটা আর না থাকলে প্রচন্ড ভার ভার ঠেকল। শরীরে মনে হচ্ছে এক বিন্দু বল নেই। জ্বর তাকে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে। একটু নড়ে পাশ ফেরার চেষ্টা করতে কপালটা কুঁচকে এলো তার। সে কারো হাতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। তারপর বিস্মিত হয়ে লক্ষ্য করলো বালিশে নয় বরং মনির পায়ে মাথা রেখে ঘুমাচ্ছিল সে। মনির একটা হাত ইভানের বুকের উপর জড়িয়ে রাখা, আর এক হাতের উপর মাথা ভর দিয়ে হেডবোর্ডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে সে। ঘুমন্ত চেহারায় স্পষ্ট ক্লান্তি আর রাত জাগার ছাপ। ইভান দীর্ঘ সময় খুঁজে লক্ষ্য করলো সে চেহারা। তারপর আস্তে করে হাতটা বুক থেকে সরিয়ে উঠে বালিশে শুয়ে পড়ল। ভাবলো মেয়েটা সারা রাত এভাবেই ঘাট কাত করে বসে বসে ঘুমিয়েছে, ডেকে বালিশে শুতে বললে কেমন হবে। ইভান তেমন কিছু করলো না, চোখের উপর হাত রেখে শুয়ে রইল চুপচাপ। মনির ঘুম ভাঙলো ফোনের রিংটোনের শব্দে। তড়িঘড়ি করে জেগে উঠে দেখলো ইভান কখন যেন তার পা থেকে সরে গেছে। দ্রুত ফোন নিয়ে দেখলো মনির কল। রিসিভ করতে উপাস থেকে জানানো হলো রেহনুমাকে 12টায় ডিসচার্জ করা হবে। মনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10:30টার বেশি বেজে গেছে। সে দাঁত দিয়ে জিভ কেটে মনে মনে নিজেকে এই ভৎসনা করলো। কিভাবে এতক্ষণ ঘুমালো? হাসপাতালেও যায়নি, ইভানকে ওষুধ খাওয়াতে হবে, তার জন্য নাস্তাও তৈরি করেনি। মনিকে অসহায় কণ্ঠে বলল, আমি কি তাহলে হসপিটালে না এসে ডিরেক্ট বাসায় আসবো? মনি বলল, হ্যাঁ সেটাই করো। আর আমি কিন্তু মাকে জানিয়ে দিয়েছি ভাইয়ার অসুস্থতার কথা। শুনে মা সে অধৈর্য হয়ে পড়েছে, সেটা বুঝতে পেরেছি ঠিকই, কিন্তু একটা শব্দ বলিনি। ভাইয়াকে দেখতে যাওয়ারও কোনো আগ্রহ দেখায়নি। মনি বুঝলো রেহনুমার অভিমান বিতৃষ্ণাটা। ইভান মনির মুখে হাসপাতালের কথা শুনে বিচলিত হয়, কিন্তু কিছু জিজ্ঞেস করে না। হবে হয়তো মনির কেউ। মনি ফোন রেখে দ্রুত কিচেনে ছুটল। ফ্রেশ হওয়ারও ফুরসত নিল না। হন্তদন্ত হাতে হালকা নাস্তা তৈরি করে আনলো, সাথে 1 কাপ কফি। এসে অধীর চিত্তে ডাকলো ইভানকে। ইভান সজাগ থাকায় এক ডাকে ফিরে চাইল। এভাবে চাইতে দেখে মনি চমকে উঠল। সে বুঝতে পারলো ইভান এতক্ষণ সজাগই ছিল। এটা বুঝতে পেরে এখন আরো রাগ হচ্ছে নিজের উপর। কে জানে কখন উঠে বসে আছে ইভান, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে তার। এদিকে মনি সুফিয়াকেও সকালের কাছ থেকে বিদায় করে বসে আছে। ইভান ফ্রেশ হয়ে এসে চুপচাপ নাস্তা খেলো, তারপর মনিকে দেখিয়ে দেওয়া ওষুধগুলো খেয়ে নিল। মনি উচ্ছিষ্ট সবকিছু ট্রেতে উঠাচ্ছে, নিয়ে যাবে বলে এমন সময় ইভান বলল, গতকাল তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি। মনি অবাক হয়ে তাকালো। সে কি ভুল শুনেছে? ইভান তার সাথে কথা বলছে স্বাভাবিক গলায়, আবার সরি বলছে। একসাথে এত চমক মনির ছোট্ট মস্তিষ্ক নিতে পারল না। সে কিছুক্ষণ বুকার মতো দাঁড়িয়ে থেকে বলল, ইটস ওকে। মনি ফ্রেশ হয়ে নিজেও সামান্য নাস্তা করলো। এসব করতে করতে প্রায় দুপুর হয়ে যাচ্ছিল। তাকে রেহনুমার কাছে যেতে হবে, অথচ এদিকে ইভান আজ বাসায় আছে, তার জন্য রান্না করতে হবে। কিছুক্ষণ ভেবে চিন্তে অবশেষে মনিকে ফোন করে জানালেও সে বিকালে যাবে। তারপর ইভানের কাছে গেল জানার জন্য দুপুরে কি খাবে। কাল ইভানের সেই কথাটার পর মনি অনেকটা প্রশ্রয় পেয়েছে। হোক না অবচেতন মনের কথা। কথাটা শুনে নিজেকে অনেকটা সহজ করতে পেরেছে ইভানের সামনে। ও রুমে গিয়ে দেখলো ইভান বিছানায় হেলান দিয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। মনে জিজ্ঞেস করলো, আপনি লাঞ্চে কি খাবেন? ইভান অন্য মনস্ক ভঙ্গিতে তাকিয়ে আবার চোখ ফিরে নিল ল্যাপটপের স্ক্রিনে। স্বাভাবিক সহজ কণ্ঠে বলল,
নাথিং স্পেসিফিক, যা থাকবে তাই খাবো। যদিও ইভান বলেছে যা আছে তাই খাবে, তবু মনি রেহানুমার কাছে শুনেছি ইভান প্রচুর বাছাবাছি করে খায়, তাই সে আর কিছু না বলে চলে আসে। ঘুরে দাঁড়িয়েও আবার পিছনে ফিরে বলল, এসব রেখে আপনার এখন রেস্ট করা উচিত। ইভান কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে বলল। এতটুকুতে কিছু হবে না। মনি চমৎকৃত হয়ে লক্ষ্য করল ইভান তার প্রতিটি কথার জবাব দিচ্ছে, তাও খুব শান্তভাবে। ঠোঁটের কোণে একটু মলিন হাসি ফুটিয়ে কিচেনের দিকে যায় সে। মনে চলে গেলে ইভান ল্যাপটপ থেকে চোখ তুলে অনির দৃষ্টির পানির চেয়ে থেকে ভাবে কাল জ্বরের ঘুরে খুব জোরালো একটা পরিবর্তন হয়ে গেছে তার ভেতর। অতি সূক্ষ্মভাবে সেটা বারবার মনের গহীনে উকি দিচ্ছে। সবসময় অপদস্থ আর অবহেলা করার পরও কাল যখন সে অসুস্থ বিপদগ্রস্ত হয়ে দিশেহারা বোধ করছিল, মেয়েটা তাকে তাড়িয়ে দেয়নি। সবকিছু ভুলে আশ্রয় দিয়েছে নিজের মায়ে, যত্ন করেছে ঠিক প্রিয় মানুষটার মতোই। এতটুকু অবহেলা বা কার্পণ্য করেনি, বরং খেয়াল রেখেছে ইভানকে যেন কোনো কিছুতেই কষ্ট পেতে না হয়। এতটা সে আশা করেনি। বিছানায় মাথা হেলিয়ে ক্লান্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করলো ইভান। বিকেলে বাসায় ইভান একাই ছিল। সারাদিনে সে রুম ছেড়ে বের হয়নি। ফায়াজের সাথে ফোনে টুকটাক আলাপ হয়েছে কাজ নিয়ে। মনি কিছুক্ষণ আগেই তৈরি হয়ে কোথাও বের হয়ে গেছে। খুব অপ্রত্যাশিতভাবে ইভান জিজ্ঞেস করেছিল সে কোথায় যাচ্ছে। মনি সরল উত্তর দিয়েছে, মায়ের বাসায়। ইভান আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। সে জানে মনি মুন্নিকে পড়ায়। অবিশ্রান্ত শরীর হওয়ায় বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছিল ইভান। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। সে ভাবল মনি হয়তো চলে এসেছে, কিন্তু এত তাড়াতাড়ি কি ফেরার কথা। কিন্তু দরজা খুলে যাকে দেখল এই মুহূর্তে এখানে তাকে মোটেও আশা করেনি। হ্যাঁ, তা সে এসেছে। নিজের গোপন স্পাইয়ের কাছ থেকে ইভানের অসুস্থতার সংবাদ পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। ঘরে ঢুকেই হাত দিয়ে ইভানের কপাল, গাল, গলা সবকিছু ছুঁয়ে দিয়ে জ্বর চেক করলো। ইভান শীতল দৃষ্টি নিয়ে দেখলো তার কাণ্ড। তারপর চলে গেল রুমে। পেছু পেছু তারসাও এলো। হাজারটা কৈফিয়ত চাচ্ছে সে। কিভাবে ইভান অসুস্থ হলো, কেন হলো, এতদিন কোথায় ছিল। ইভান কোন প্রশ্নের উত্তর না দিয়ে মনে মনে বরং ভাবলো, ভাগ্যিস মনি বাসায় নেই, নয়তো কেমন একটা বিপাকে পড়তো সে। সেদিন রেস্টুরেন্টে দেখেই না জেনে বুঝে ছুটে বের হয়ে গিয়েছিল, আর আজ স্বয়ং বাসায় উপস্থিত দেখলে নিশ্চয়ই হার্ট অ্যাটাক করে বসে থাকতো। ইভান তারসাকে থামিয়ে একসময় বলল, তুমি এভাবে হুটহাট বাসায় আসবে না তাশা। তারসা চোখ মুখ কুঁচকে ফেললো। স্তম্ভিত স্বরে প্রতিবাদ করে বলল, আসলে কি করবে, বউয়ের ভীষণ ভয় তাই না? নেওয়াটা হয়ে পড়েছো নাকি? এতদিন ধরে কি বাসায় বউয়ের আঁচল ধরে বন্দি ছিলে? তা তোমার বউ কোথায় দেখতে পাচ্ছি না কেন? ইভান নিজের মেজাজটা নিয়ন্ত্রণে রাখতে পারল না। কেমন ঘাড় তেরা নির্লজ্জ মেয়ে। বিরক্ত স্বরে বলল, এসব রাবিশ কথাবার্তা বলার জন্য এসে থাকলে দয়া করে বের হয়ে যাও। তারসা কটমট করে তাকিয়ে বলল, না, এসব বলতে আসিনি, তুমি বাধ্য করলে বলতে। তোমার কি মিনিমাম সেলফ রেসপেক্টটুকু নেই তাশা? কিভাবে বারবার মুখ তুলে চলে আসো ঝামেলা করতে? তোমাকে কতবার বললে বুঝবে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আর নেই। উই আর এন্ডেড আপ। তারসা কিছু বলবে তার আগে ফোন এলো ইভানের মোবাইলে। স্ক্রিনে দেখলেও রেহনুমার নাম। ইভান কিছুটা দুর্লমনতা নিয়ে ফোন তুলে বারান্দায় চলে গেল। বোঝা যাচ্ছে সে তারসার সামনে কথা বলতে চায় না। রেহনুমা শীতল নিরেট কণ্ঠে জানতে চাইল, কেমন আছো এখন? ভালো। কিছুদিন রেস্ট নাও প্রপারলি। অফিসের দিকটা আমি দেখে নিব। আমি ঠিক আছি, কালই অফিসে যাচ্ছি। কথা বললে মাঝে মধ্যে একটু আধটু শুনে নিও ইভান। 2 দিন রেস্ট না নিলে শরীরে অযথা প্রেশার বাড়বে। এমনিতেও ছন্ন ছাড়া যাযাবরের মতো কোথায় কোথায় ঘুরে এসেছো কে জানে। ইভান প্রতি উত্তরে কিছু না বলে চুপ করে থাকলো। কেন যেন বহুদিন পর মায়ের বাঁকা শুনতে ছোটবেলার মতো মজাই লাগলো। সে ভাবল মৌনি ওই বাসায় গিয়ে ইভানের অসুস্থতা নিয়ে নিশ্চয়ই অভিযোগ করেছে, তাই রেহনুমা উদ্বিগ্ন হয়ে শাসাচ্ছেন। তবে সত্যি ইভানের গায়ে এখনো জ্বর আছে, শরীরের ব্যথাও সারেনি। শুয়ে বসে অভ্যাস নেই বলেই বসে বসে কাজ করছিল। ওদিকে অনেকক্ষণ যাবৎ ইভান কথা বলায় ব্যস্ত দেখে তার সে উঠে রুমের বাইরে গেল। ইচ্ছা হলো দেখবে
বইয়ের উপস্থিতিতে ইভানের ঘর দুয়ারে কিসব পরিবর্তন এসেছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একসময় মনির বেডরুমটার কাছে গিয়ে দাঁড়ায়। দরজাটা খোলাই আছে, দেখে মনে হচ্ছে এই রুমে কেউ বাস করে নিয়মিত। কৌতূহল দমাতে না পেরে কামরাটাতে প্রবেশ করলো তাশা। পরিপাটি সুন্দর করে সাজানো একটা কামরা। এদিকে ওদিকে মেলে জিনিসপত্র দেখতে পেয়ে তাশার মুখে কুটুল হাসি ফুটে ওঠে। তার বুঝতে বাকি নেই ঘটনাটা কি। ইভান তাহলে এখনো তার বইয়ের সাথে সহজ হয়নি। তাশা শুধু মেছেই ভয় পাচ্ছিল এতদিন। আজ এই কাহিনী দেখে তার মনের সাহস দ্বিগুণ বেড়ে যায়। ইভানকে পাওয়ার নেশা তীব্র হয়ে ওঠে আরো। নানান কথা ভাবতে ভাবতে হঠাৎই একটা ছোট্ট কারুকার্য খচিত অ্যালবামের উপর চোখ যায় তাশার, যেটা গতকাল অত্যন্ত যত্নে রাখা স্থান থেকে বের করে তাড়াহুড়া এখানে রেখে চলে গিয়েছিল মনি। তাশা এখনো ইভানের বউকে দেখেনি। আজ দেখার আর কৌতূহল দমাতে পারল না। এগিয়ে গিয়ে অ্যালবামটা হাতে তুলে নিল, কিন্তু এরপর যা দেখলো তাতে কয়েক মুহূর্ত একইভাবে তাকিয়ে রইল। আর তারপরই তাশার দুনিয়াটা চোখের সামনে সজোরে পাক খেয়ে ঘুরে উঠল। পা দুটো কম্পিত হয়ে ঢলে পড়তে চাইলেও দেহটা বেছানার কারণে সাঁকড়ে ধরে কোনো রকমে পতন থেকে নিজেকে রক্ষা করলো। এটা মনের ছবি নয়, অন্য কারো ছবি। কিন্তু ভেবে কুল পেল না, এই ছবি এখানে কেন? তা মনির রুমে। এর কারণটা কি? কোথা থেকে পেল সেই ছবি? কেন বা রেখেছে নিজের কাছে? প্রায় বহুদিন পর রাজবি আর অর্কর সাথে একটা ক্লাবে এসেছে ইভান। ক্লাবে এলেও কারোর মধ্যেই আগের সে উচ্ছন্নতা নেই। সবাই নিজেদেরকে বেশ গুছিয়ে নিয়েছে। বন্ধুত্বের খাতিরে জাস্ট একটা হ্যাং আউট এটা। তিনজনেই গল্প ও আলোচনায় মেতে উঠেছে। সবটাই বিজনেস ও কাজের কথা। মাঝে মাঝে হাসি রসিকতা করে যাচ্ছে রাজবি আর অর্ক। ইভান কখনোই হাসি তামাশায় ছিল না। এসব ক্ষেত্রে এসে নীরব শ্রোতা ও দর্শক। একসময় অর্কর বিয়ে নিয়ে কথা উঠল। জানা গেল শীঘ্রই সে আর স্পর্শিয়া বিয়ের পিড়িতে বসছে। রাজবি বিয়ারে চুমুক দিয়ে টিটকারি করে বলল, তুই কিন্তু সেই জিতেছিস অর্ক। স্পর্শিয়ার সাথে তুলনাই হয় না কারো, যেমন ফিকার তেমন চালচলন। রাজবির বলা কথাটা শুনে ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি হেসে হাতের গ্লাসে সিপ নিল ইভান। অর্ক রাজবির বাহুতে সজোরে আঘাত করে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ শালা, তোর ভাবি হয়। রাজবি হঠাৎ কিছুটা ভাবুক হয়ে বলল, আমি বোধহয় একটু ভুল বলে ফেলছি। ওকে থেমে যেতে দেখে অর্ক প্রশ্ন করলো, কি বল? স্পর্শিয়ার সাথে কারো তুলনা হয় না, কথাটা সঠিক নয়। আমি এর চেয়েও সুন্দরী, আবেদনময়ী, লালস্যময়ী, অপ্সরার মতো একটা মেয়ে রিসেন্টলি দেখেছি। জানতে চাস সেটা কি? রাজবির বলা নাটকীয় কথা শুনে অর্ক আর ইভান দুজনে ভ্রুকুচকে তাকায়। ইভান শুরু থেকে বেশ চুপচাপ। অর্কে আবার জিজ্ঞেস করলো, বনিতা ছেড়ে ঠিকঠাক ভাবে কথা বল ইডিয়ট, তোর নাটকের মানে কি? রাজবি ইভানের দিকে চেয়ে কুটিল ভঙ্গিতে হাসলো। গ্লাসে আবারও চুমুক দিয়ে হাসি মুখে বলল, সেটা হচ্ছে ইভানের বউ। কথাটা বলে শেষ করতে পারেনি। ইভানের মাথার মধ্যেও ধপ করে আগুন জ্বলে উঠল। রাজবি তাহলে বাঁকা দৃষ্টি ঠিকই দিয়েছে মনির উপর। না হলে এমন কুরুচিপূর্ণ কথা বন্ধুর বিয়ে করা বউ সম্পর্কে বলতে পারত না। ইভানের থমথমে চেহারা দেখে অর্ক খানিকটা ভীত হলো। রাজবিকে ধমক দিয়ে বলল, তুই একটা আজন্ম ক্যারেক্টারলেস শালা, খবিশের বাচ্চা। কারো বউকে এভাবে বলাটা কতটা নোংরামি শোনায় জানিস? রাজবি ইভানের দিকে চেয়ে হেসে বলল, কার বউ? ও তো মেয়েটাকে পাত্তাও দেয় না। ইভান ঠাস করে হাতের গ্লাসটা কাঁচের টেবিলে রাখলো। মুহূর্তে চোখ দুটো রক্তিম হয়ে উঠল। চোয়াল শক্ত করে বলল, দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। আরেকবার তোর মুখে ওর ব্যাপারে কিছু শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর, আই সোয়ার। অর্ক ভীত নয়নে ঢুক গেল, কিন্তু রাজবির কোনো বিকার নেই। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখেই মদ্যপানে ব্যস্ত রইল। সে এমন ইতর স্বভাবের মানুষ, তারা আজ লাইট ড্রিঙ্ক নিয়ে আছে, তেমন হ্যাভি কিছু নেয়নি। কিন্তু ইভানের যখন মাথা ছুটে যায় তখন সে করা কিছু না নিলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। নেশাটা যেন তার মস্তিষ্কের প্রতিষেধক হিসেবে কাজ করে। হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে তাই করা ড্রিঙ্ক অর্ডার করলো। রাজবি অর্ক বুঝতেই পারলো তার মাথা চটে গেছে। চটবেই তো, আজ আবারও রাজবি মনিকে নিয়ে কথা বলেছে। ইভানের ইচ্ছে করছে এখন মনিকে সামনে পেলে কাঁচা চিবিয়ে ফেলতো। বেশ অনেকক্ষণ পর অর্ক আর রাজবি বিদায় নিল। ইভানও উঠে যাবে এমন সময় তার চটে যাওয়া মাথাটা পুরোপুরি বিধ্বস্ত করে দিয়ে
ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ইভান দেখলো একটু দূরে কাটা কাটা মুখের শ্যাম বর্ণের এক যুবকের সাথে বসে মদ্যপান করছে তাশা। ইভানের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো নিমিষে। এই তো সেদিনও ইভানের জন্য পাগল পাড়া হয়ে লেপটে ছিল পেছনে, আর দুদিন পার হতে না হতেই নতুন আরেকটা জুটিও নিচ্ছে। সবই তাহলে ভনিতা। ভালোবাসার টান কিচ্ছু না, যে জিনিসটা সহ্য করতে পারে না সেটাই প্রতিনিয়ত ঘটে যায় তার সাথে। ইভান উঠতে গিয়ে উঠল না, চলে গেল এক কোণের বার টেন্ডারের দিকে। একের পর এক গ্লাস গলায় ঢালতে লাগলো। পুরোপুরি আত্মবিস্মৃত হওয়া পর্যন্ত থামলো না। যখন আর কুলোতে না পেরে শরীরটা ঢলে পড়তে চাইলো, তখন ক্ষান্ত হলো। ততক্ষণে ছেলেটার সাথে চলে গেছে তাশা। ছেলেটা তাশার ফ্রেন্ড, এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই দুজনের। বোরিং লাগছিল বলে কিছুটা সময় আড্ডা দিতে এসেছিল, কিন্তু ইরফান তো সেসব জানে না। কিছুক্ষণ পর সেও বের হয়ে পড়ল। এই অবস্থায় কিভাবে গাড়ি চালিয়ে বাসায় পৌঁছালো নিজেই জানে না। মনে নিজের রুমে পায়চারি করছিল অনেকক্ষণ যাবৎ। শরীর এখনো পুরোপুরি সারেনি, অথচ ইভান এখনো বাহিরে বসে আছে। রাত 12টা পেরিয়ে গেছে অনেক আগেই। অপেক্ষার অবসান ঘটিয়ে ইভান যখন আসলো, মনির অন্তরাত্মাটা কেঁপে উঠল। দেখল দারোয়ানের এক কাঁধে ভর দিয়ে অপ্রকৃত অস্থির ন্যায় দাঁড়িয়ে আছে ইভান। মাথাটা বারবার ঢলে ঢলে পড়ছে। মনি আতঙ্কিত চোখে তাকাতেই দারোয়ান বলল, গাড়ি থেকে বের হয়ে হাঁটতে পারছিল না, লিফটের বোতামও চাপতে পারবে না, এটা বুঝতে পেরে আমি নিয়ে এলাম। মনে হচ্ছে হুঁশ জ্ঞান কিছু নেই। মনির চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করলো, তাহলে গাড়ি চালিয়ে এসেছি কিভাবে? সে প্রশ্নের জবাব দারোয়ান দিতে পারল না। মনি তাড়াহুড়ো করে ইভানের হাত আঁকড়ে ধরল। নিমজ্জিত চোখ দুটো মেলে এক পলক মনিকে দেখে তার কাঁধে হাত রেখে নিজের ভর চাপিয়ে দিল ইভান। মনির দম যায় যায় অবস্থা। দারোয়ানকে শুকরিয়া জানিয়ে কোনো রকম হিস্ট্রে রুমে নিয়ে এলো ইভানকে। বিছানায় বসিয়ে দিতে মাথা ঝাড়া দিয়ে আবার উঠে পড়ল ইভান। ক্রূর দৃষ্টিতে মনির দিকে তাকিয়ে এক হাতে গাল চেপে ধরল আচমকা। ঘটনার আকস্মিকতায় মনি স্তব্ধ, হতবাক। হঠাৎ আবার কি হলো আজ? এই লোকের কি প্রতিদিনই একটা না একটা কাণ্ড না ঘটালে শান্তি হয় না? মনির আজ বড় রাগ হলো। চোখ মুখ কুচকে সে ইভানের হাতটা সরাতে চেয়ে বলল, কি করছেন? ব্যথা পাচ্ছি না। ইভান নিভু নিভু চোখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। গাল চেপে ধরে ঠেলে পিছনের দেয়ালে চেপে ধরল মনিকে। তারপর কানের কাছে মুখ নিয়ে অপ্রসন্ন জোরে আসা শব্দে হেসে হেসে বলল, কেন ব্যথা কেন লাগে? অন্য লোকের সামনে ধেই ধেই করে হেঁটে বেড়াতে তো কোনো সংকোচ থাকে না, তাহলে আমি ধরলেই মুসরামুসরি শুরু হয় কেন? পরপুরুষকে খাতির করতে ভালো লাগে আর আমাকে মনে হয় রাক্ষস। মনি আটকে উঠল। তাহলে সেদিনের কথোপকথন ইভান শুনতে পেয়েছিল। সে সচকিত হয়ে ইভানের বুকে ধাক্কা দিয়ে বলল, কোন লোকের সামনে হেঁটেছি? পাগলের প্রলাপ না বকে সরে দাঁড়ান। না সরলে কি করবে? কি করবে তুমি? মনি ভ্রু কুচকে তাকিয়ে রইল। মনে হয় সেদিনের ওই বন্ধুর বিষয়টা নিয়ে ইভানের মনে এখনো সংশয় আছে। মনি আশ্চর্য না হয়ে পারল না। নিজে সারাদিন মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, বাড়ি খেতে চায়। কে জানে যখন উধাও ছিল তখন মেয়েটাও সাথে ছিল কিনা। সে লোক আবার সেদিনের সামান্য এইটুকু বিষয়ে এত রিয়েক্ট করছে। ততক্ষণে গাল থেকে হাত সরিয়ে নিয়েছে ইভান। পেছনের দেয়ালে হাত রেখে মনিকে আটকে রেখেছে। বেশ অনেকটা কাছাকাছি থাকা ইভানের মুখ থেকে ভুর ভুর করে ভেসে আসা অ্যালকোহলের গন্ধে মনির পেটের ভিতর পাক দিয়ে উঠল। সে আবারও ধাক্কা দিল ইভানের বুকে। টলমল পায়ের পিছে গিয়ে ক্রোধিত পায়ে আবারও তেড়ে এলো মনির দিকে। দেয়ালে হাত থেকে আবার কাছাকাছি হলো। ক্রূর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একসময় নেশার ঘোর সামলাতে পারল না। মুখ থুবড়ে পড়ল মনির কাঁধে। মনির চোখ বন্ধ করে রাগ হজম করে নিল। তারপর ওই অবস্থায় ঠেলতে ঠেলতে বিছানার কাছে নিয়ে শোয়ানোর জন্য ধাক্কা দিল। ইভান আচমকা ধাক্কা খেয়ে ঢাল হিসেবে আঁকড়ে ধরল মনির কোমর। সুতরাং তার সাথে মনে হুড়মুড়িয়ে পড়ে গেল, তাও একেবারে ইভানের শরীরের উপর। মনের খোলা চোরগুলো পেছন থেকে ঝরঝরে সামনে এসে ঢেকে ফেলল ইভানের চোখ মুখ। ব্যাপারটাতে যেন মাতাল ইভান বেশ মজা পেল। ব্যামাতাল চোখ দুটো বন্ধ করে লম্বা শ্বাস টেনে স্মেল নিতে লাগলো চুলের। মনে হয়তো বুদ্ধি হয়ে দুই হাতে চুলগুলো সরাতে গিয়ে আরও এলোমেলো করে ফেলল। অগোছালো ভাবে উঠে যাওয়ার চেষ্টা করতেই ইভানের হাতের বাঁধন যেন আরো শক্ত হয়ে বসল। মনে ভয়ের তো অসহায় চোখে তাকিয়ে রইল। ইভানের চোখ বন্ধ, ঠোঁটের কোণে অপার্থিব স্মিত হাসি। আচমকা হুট করে ওকে উপর থেকে সরিয়ে এক পলকে নিজের শরীরের নিচে ফেলে দিল ইভান।
ব্যাপারটা এত দ্রুত ঘটল, মনির মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেল যেন। অবাক হয়ে আবিষ্কার করলো ইভান তার উপরে শুয়ে আছে, ঠিক একটু আগের বিপরীত পজিশন। মনির বুক শুকিয়ে গেল। সে ইভানের কাছ থেকে কিছুটার জন্য মুচড়ানো শুরু করলো। ইভান নড়ল না, চুপচাপ মুখ গুজে রাখলো মনির ঘাড়ে। আর তপ্ত নিঃশ্বাসের ওঠানামায় মনির প্রাণ যায় যায় অবস্থা। ঘরের কাজটা সহ সারা শরীর অবশ হয়ে আসছে। এ কোন মুসিবত! 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ইভানকে। ঘরে না ঘষে ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো গলা ও ছোয়ালে। আকস্মিক এ ধরনের কাণ্ডে মনির নড়াচড়া বন্ধ হয়ে গেল। দম আটকে পড়ে থেকে ইভানকে সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ইভান ভর সম্পূর্ণ ছেড়ে দেওয়ায় তার শরীরটা যেন কয়েক মন ভারী হয়ে গেছে। এক চুল নড়ানো যাচ্ছে না। আজ মনে হয় মনির আত্মাটা বের করে ছাড়বে। একসময় ইভান আবার মনির চুলের ঘ্রাণ নিল। মাদক মেশানো গলায় আবেশিত সুরে বলল, আজ তোমার গায়ের ঘ্রাণটা খুব বেশি মাদকীয় লাগছে তাশা। কি মেখেছো বলো না? এমন অভাবনীয় কথা শুনে বোমা বিস্ফোরক প্রতিক্রিয়া হলো মনির। চোখ বড় করে তাকালো ইভানের দিকে। নেশার ঝুঁকে ইভানকে তাশা ভাবছে তাহলে। তাশা ভেবেছে বলেই এত ঘনিষ্ঠ হলো হঠাৎ। আর কি বলল সে এসব? তার মানে কি তাশার সাথে তার ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল? আর তাই বলে কি এত পিছু টান মেয়েটার প্রতি? মনির গায়ে যেন মোষের জোর চলে এলো। প্রবল এক ধাক্কায় ইভানকে পাশে ছুড়ে দিয়ে ক্ষুব্ধ স্বরে বলে উঠল, ক্যারেক্টারলেস মাতাল কোথাকার। ইভান ভ্রুকুচকে মোহাচ্ছন্ন চোখ দুটো মিলিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু তার আগে মনে ছুটে বের হয়ে গেল রুম থেকে। বিছানার পরে থেকে একসময় ওভাবে ঘুমে পড়ল ইভান। রোদের আলো জানালা গলিয়ে চোখে পড়তে ঘুম ভাঙে ইভানের। গত রাতে জানালার পর্দাটা টানা হয়নি। চোখ দুটো কুচকে মাথার যন্ত্রণাটা উপলব্ধি করলো। গায়ে আবিষ্কার করলো গতকালের বাইরের পোশাক। ধীরে ধীরে অনেক কিছু মনে পড়লো, আবার অনেক কিছু আবছা আবছা ঝাপসা সঠিকভাবে ইয়াদ করতে পারলো না। হাত ঘড়িতে সময় দেখলো 9টা বাজে। বিছানায় চোখ পড়তে দেখলো দুমড়ে মুচড়ে বিছানার করুণ দশা। আবছা ভাবে মনে পড়লো কালকের ঘটনা। কি করে যে সে কন্ট্রোল হারিয়ে মনের উপর চড়াও হয়ে গিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে মাঝে মাঝে শরীর নিয়ে উঠে দাঁড়াতেই মাথাটা ঝিমঝিম করে উঠল। ওয়াশরুমে গিয়ে সোজা শাওয়ার নিয়ে ফেললো। প্রায় দিনই মনি নিয়ম মাফিক ইভানকে ব্রেকফাস্টের জন্য জিজ্ঞেস করে, কিন্তু আজ আর সে আশা করতে পারছে না ইভান। অথচ হঠাৎ প্রচুর ক্ষুধা পাচ্ছে তার। কফির জন্য মন কেমন করছে। সাধারণত সকালে নাস্তা করে না সে। তোয়ালেটা ছুঁড়ে দিয়ে সোফিয়াকে খোঁজার উদ্দেশ্যে বের হলো, কিন্তু রুম থেকে বের হয়ে অবচেতন মনে তার চোখ দুটো খুঁজতে লাগলো মনিকে। কিচেন থেকে টুকটাক শব্দ শুনতে পাচ্ছে। ইভান এগিয়ে গিয়ে দেখলো সোফিয়া নেই। মনি কিছু একটা করছে চুলায়। ও নড়াচড়ায় পিঠে ছড়ে থাকা সিল্কি চুলগুলো ঝড়ঝড় করে এদিক ওদিক নিচে বেড়াচ্ছে। দেখতে বেশ দৃষ্টিনন্দন লাগছে ব্যাপারটা। ইভান গলা ছেড়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। মনে চমকালো না। কাবাডের শব্দে সে আগে বুঝতে পেরেছিল ইভান উঠে গেছে। শীতল দৃষ্টিতে পেছনে মুখ ঘুরে দেখলো। মুখের উপর 2 হাত বেঁধে শান্ত চোখে তাকিয়ে আছে ইভান। মনিকে তাকাতে দেখে সহজ গলায় বলল, কফি দাও। মনির মুখের ভাব পরিবর্তন হলো না। সে যেন রোবট বনে গেছে। আবারও মুখ ফিরিয়ে কফির পানি বসালো। এক মনে চাচ্ছে জিজ্ঞেস করতে ব্রেকফাস্ট করবে কিনা। আরেক মন রাগে খুবই অভিমানে পূর্ণ হয়ে আছে। ফিরেও চাইতে ইচ্ছে করছে না। মনিকে জিজ্ঞেস করতে হলো না। ইভান নিজ থেকে বলল, খালা কোথায়? তাকে বলো নাস্তা দিতে। মনি কিছু বলল না, চুপচাপ কাজ করে যাচ্ছে। ইভান ফিরে গিয়ে ডাইনিংয়ে বসে ফোন নিয়ে ব্যস্ত হলো। মনি নীরবে খাবার এনে কিচেন থেকে পরিবেশন করছে টেবিলে। ইভান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, খালা কোথায়? মনি হাতে জুসের গ্লাসটা ঠাস করে রেখে আবার কিচেনে ফিরে যেতে যেতে থমথমে স্বরে বলল, জানি না কোথায়। ইভান শান্ত চোখে তাকিয়ে রইল। মনে আবার এসে ডিম পোস্ট রেখে চলে যেতে উদ্যত হলো। আর তখনই ভীষণ অপ্রত্যাশিত ভাবে ইভান বলে উঠল, কাল রাতের জন্য সরি। মনি ঘুরে দাঁড়িয়ে অগ্নি চোখে তাকালো। চোখ দুটো ছোট করে বোঝার চেষ্টা করলো ইভানের কথার অর্থ। তারপর অবজ্ঞার ভঙ্গিতে হেসে বলল, কেন, কি হয়েছে কাল রাতে? আমি যা করেছিলাম তার জন্য সরি। আর যা বলেছেন? মনির প্রশ্নে ভ্রুকুচকে তাকে থাকে ইভান। জবরদস্তি করেছিল মনে আছে, কিন্তু কি বলেছিল সে? নিত গলায় জানতে চায়, কি বলেছি? মনি ঠোঁটের কোণে তিরস্কারের হাসি ফুটে বলল, বাহ, ভুলে গেছেন? ভুলে গেলে আর মনে করার দরকার কি?
আমাকে বলেছেন আমার মনেই থাকুক। এ বলে সেখান থেকে চলে গেল সে। ইভান কপাল কুঁচকে ভাবতে লাগলো কি এমন বলেছিল মনিকে। খুব খারাপ কিছু কি বলে ফেলেছিল? মনি না বলে তো জানার উপায়ও নেই। নিজের উপর মেজাজ খারাপ হলো তার। মনি তাকে কতটা নিচু মানসিকতার ভাবছে কে জানে। যাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি তার সাথে কি করে ওরকম জোর জবরদস্তি করতে পারলো। রাত প্রায় অনেক। মনি ইদানিং পড়াশোনায় দিনের বেশিরভাগ সময় পার করে দিচ্ছে। পড়া না থাকলে উপন্যাস পড়ে কাটায়, না হলে ঘরের নানান কাজে নিজেকে ব্যস্ত রাখে। একটু ফুরসত দিতে চায় না দুঃখ কষ্ট মনে করে অবসন্ন হয়ে থাকার। কিন্তু যত যাই হোক অবধারিত ভাবে যেন সারাদিন একা বাসেই শুধু সেগুলি মনে পড়তে থাকে। সেই সাথে যখন তখন চোখের পানি বিসর্জন তো আছে। পড়া থেকে উঠে কিচেনে গেল রাতের খাবার খাওয়ার জন্য। হঠাৎ মনে পড়ল ইভান তো আজ সন্ধ্যা থেকে বাসায়। সে কি করছে? ভারাক্রান্ত মনে কৌতূহল বশত গিয়ে দেখলো ইভান রুমে নেই। একটু এগোতে দেখলো স্টাডি রুমে বসে ল্যাপটপে কিছু করছে। সাথে নানান কাগজপত্র আর ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে চুপচাপ ফিরে আসতে গেলে ইভান ল্যাপটপে চোখ রেখে আচানক বলে উঠল, চা দিতে পারবে? মনে ভ্রু কুচকে তাকায়। সে তো শব্দ করেনি, তবু কিভাবে মৃদু আওয়াজ টের পেয়ে গেল ইভান? মনি জানতে চাইল, চা নাকি কফি? চা। মনি অন্যমনস্ক ভঙ্গিতে ভাবে ইভান আবার চা খায় কবে থেকে? সবসময় তো কফি চেয়েছে। মনি আবার জিজ্ঞেস করে, কি চা? ইভান এবার পেছনে ফিরে মনিকে খানিকক্ষণ দেখে নিয়ে মৃদু স্বরে বলে, দুধ চা, চিনি কোয়ার্টার টি স্পুন দিবে। মনির কপালটা আরো কুচকে গেল। এত ডিরেকশন দিচ্ছে তো নিজে বানিয়ে খেলেই পারে। জীবনেও তো কিচেনের ধারে কাছেও যায় না। ইভান এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মনি আড়ষ্ট ভঙ্গিতে মাথা হালকা উপর নিচ করে। সেদিনের পর থেকে ইভানের প্রতি তার আচরণ বেশ শীতল, এক প্রকার এড়িয়ে চলে বললেই হয়। রিনার ব্রেকফাস্ট এসবের কথাও জিজ্ঞেস করেন। আর ইভান নিজের উপর মনক্ষুণ্ণ আর রাগ হয়ে ক্লাবে আর বাইরে থাকা কমিয়ে দিয়েছে। কে জানে কোথায় আবার কোন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে মেজাজ আবার বিগড়ে যায়। যেখানে যায় সেখানে যেন তার শেষে হাজির হয় চোখের সামনে। সাথে থাকে দেশি বিদেশি ওর বয়ফ্রেন্ডদের সমাহার। ইভান অফিস থেকে সোজা বাসায় আসে। ড্রিঙ্ক করার ইচ্ছা হলে নিজের পার্সোনাল বারে গিয়ে সময় কাটায়। মনেকেও ইদানিং অনেকটা পর্যবেক্ষণ করে চলে। মেয়েটা যে প্রচণ্ড অভিমান আর দুঃখ পোষণ করে আছে মনের মধ্যে সে বুঝতে পারে। ইভান একদিন স্বেচ্ছায় যেচে জিজ্ঞেস করায় মনে বলে দিয়েছিল সেদিন রাতে সে কি বলেছিল। ক্ষুব্ধ চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল, আপনি আমাকে তাসা ভেবে বলেছেন আমার গা থেকে সুন্দর আকর্ষণীয় মাতাল করার স্মেল আসছে। ইভান চমকে উঠেছিল। তাকে চুপ করে থাকতে দেখে মলিন চোখে মনি আবার বলেছে, আমার শরীরের ঘ্রাণ কি আসলেই তাসার মতো, নাকি ওরটা আরো আবেগময়? আপনার নিশ্চয় অনেক অভিজ্ঞতা আছে, সেই ঘ্রাণ উপভোগ করেন। ইভান কুচকানো ভ্রু জোড়া শিথিল করে ঠান্ডা গলায় বলল, কি আবল তাবল কথা বলে যাচ্ছ? কেন ভুল কি বলছি? ওর সাথে ঘনিষ্ঠ না হয়ে থাকলে গায়ের স্মেলটা জানলেন কি করে? ইভান অনেকক্ষণ সময় নিয়ে থমথমে চোখে তাকিয়েছিল। বিভ্রান্তিযুক্ত প্রখর শব্দে বলেছিল, রিলেশনে থাকতে জাস্ট জড়িয়ে ধরেছিলাম, তুমি বিষয়টাকে ঘোলা করছো। মনে কিছু না বলে আক্রোশ নিয়ে বের হয়ে গিয়েছিল রুম থেকে। এই ব্যাপারে সে কৈফিয়ত চায় না। বিষয়টা খোলাটে নাকি স্বচ্ছ সেটা সেদিন রেস্টুরেন্টে দেখে প্রমাণ পেয়েছে সে। ইভানকে ভাবনায় তন্ময় হয়ে থাকতে দেখে মনে দৃষ্টি ফিরিয়ে উদাসীন গলায় জিজ্ঞেস করলো, লিকার কেমন দিব, কড়া না হালকা? ইভান বিবশতা কাটিয়ে জবাব দেয়, যেমনটা তুমি খাও আমার জন্য সেটাই পারফেক্ট। মনে 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 হুচট খেল। মনে পড়ে গেল সেদিনের কথা। সন্ধ্যায় 4 কাপ নিয়ে ইভানের রুমের বারান্দায় গিয়েছিল কাপড় আনতে। ও রুমের বারান্দা নিয়ে কাপটা রেখেছিল বিছানার পাশের সাইড টেবিলে। ইভান তখন ওয়াশরুমে অফিস থেকে ফিরে শাওয়ার নিচ্ছিল। মৌনি কাপড়গুলো নিয়ে হাতে রুমে ঢুকে জোরে সোরে একটা ধাক্কা খেল বুকের ভেতর। ইভান চুল মুছতে মুছতে ওর রেখে যাওয়া 4 কাপে চুমুক দিচ্ছে। মৌনি মুখ চুপসে তড়িঘড়ি করে বলল, ওটা আমি খেয়ে রেখেছি। ইভান স্বাভাবিকভাবে ফিরে চাইল। আবার চুমুক নিতে নিতে বলল, সো হোয়াট? তো হোয়াট মানে? ওটা আমার উচ্ছিষ্ট এটো হয়ে আছে। ইভান কাপটা হাতে নিয়ে সোফায় বসে ল্যাপটপ খুলতে খুলতে বলল, ইটস ওকে, আই হ্যাভ নো প্রবলেম। মনে কি পরিমাণ স্তম্ভিত হয়েছিল বলার মতো না। মনে মনে ভেবেছে, বললেই বানিয়ে দিতাম,
ঝুটা খেয়ে কি প্রমাণ করতে চায়? আমার রাগ গলিয়ে ফেলবে? ভাবনা থেকে ফিরে সে মনি কিচেনে চলে যায়। চট করে চা বানিয়ে আবার ফিরে আসে। টেবিলটাতে রেখে চলে আসবে এমন সময় পিছু ডাকে ইভান। হৃদয় গ্রাহী অনুচ্চ স্বরে বলল, একটা কথা ছিল। মনি অপেক্ষা করলো শোনার জন্য সে কি বলতে চায়। সেই ঘটনার পর থেকে ইদানিং ইভানের মাঝে বেশ চোখে পড়ার মতো পরিবর্তন লক্ষ্য করছে। নিজ থেকে তার সাথে কথা বলতে চায়। অফিস শেষ করে বাসায় চলে আসে। মাঝে মাঝে ব্রেকফাস্ট আর প্রায় প্রতিদিনই ডিনার করে। প্রতি রাতে মনির হাতের কফি খায় নিজে খুঁজে নিয়ে। মনে বুঝতে পারে ইভান হয়তো এগোতে চাচ্ছে সম্পর্কটাতে, কিন্তু সে আসলেই পারবে তো তাকে ভুলে যেতে? মেয়েটা যতটা গায়ে পড়ার স্বভাবের, তাতে ইভানের নিজেকে আয়ত্তে রাখা মুশকিলই বলা যায়। তবু সে চাইলে সবকিছু ছাপিয়ে নিজেকে গুছিয়ে নিতে পারে। তার চাওয়াটাই আসলে মুখ্য। ইভান চেয়ার থেকে ঘুরে বলল, নেক্সট মান্থে অর্কর বিয়ে, তুমি যাবে আমার সাথে? মনি চুপ করে রইল। না চাইতেও কেন যেন অচিন্তনীয় ভাবে তার মাথায় এলো, আমাকে কেন? তাশাকে নিয়ে গেলেই না বরং ভালো লাগবে আপনার? পরক্ষণই মনে মনে নিজেকে শাসায়। যেখানে ইভান সহজ হতে চাচ্ছে, তাহলে কেন অযথা অশান্তি বাড়াবে এসব ভেবে? মনি সরাসরি উত্তর না দিয়ে রহস্য করে বলল, দেখা যাক। মনি রান্নাঘরে বেশ ব্যস্ত সময় পার করছিল। যেহেতু ইভান ইদানিং বাসায় ডিনার করে, তাই মনিকে সময় নিয়ে রান্না বান্না করতে হয়। ইভানের পছন্দ অপছন্দ মোটামুটি জানে সে মোতাবেকই রান্না করে। কাজের মাঝখানে হঠাৎ করে তৃণার ফোন আসে। অনেকটা সময় পার হয়ে গেল তৃণার সাথে কথা বলতে বলতে। তড়িঘড়ি করে বাকি কাজগুলো শেষ করে টেবিলে খাবার বেড়ে দিল। তারপর ডাকতে গেল ইভানকে। গিয়ে দেখলো ইভান কাবার্ডে আতিপাতি করে কিছু খুঁজছে। সম্পূর্ণ কাবার্ডই এলোমেলো করে ফেলেছে। মনি আতকে উঠে বলল, করছেন এসব? মনির আওয়াজে ইভান ফিরেছে বিরক্ত কণ্ঠে বলল, স্যুটের সাথে ম্যাচিং টাইটা রেখেছিলাম, কোথায় দেখতে পাচ্ছি না। অথচ কাল ফরেন ডিলারদের সাথে মিটিং ও লাঞ্চের উদ্দেশ্যে সেটা স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছি। মনি জানে ইভান পোশাকের ব্যাপারে বেশ শৌখিন সুদৃঢ়। ইভান সরে গিয়ে জায়গা করে বলল, তুমি দেখো। মনি ইতস্তত পায়ে এগিয়ে গেল। ধীরে ধীরে খুঁজতে শুরু করলো প্রতিটি কাপড়ের ভাঁজে। সব এলোমেলো হয়ে আছে বলে খুঁজতে অসুবিধা হচ্ছে। তাই সে সবগুলো কাপড় নামিয়ে একে একে বিছানায় রাখতে শুরু করলো। ইভান বিরক্তিতে কপালে আঙ্গুল চেপে ধরে বলল, কি করছো? মনি জবাব না দিয়ে কাজ করছে। সব নামানো শেষ করে সুষ্ঠু হাতে সেগুলো ভাঁজ করে করে রাখতে লাগলো। আবার একসময় হুট করে সাদা শার্টের ভেতর থেকে ফ্লোরে পড়লো সেটাইটা। ইভান দ্রুত তুলে নিয়ে আগাগোড়া চেক করলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, থ্যাংক গড। মনি আর চোখে সেটা দেখে মৃদু হেসে কাপড়গুলো রাখতে লাগলো। সবকিছু ভাঁজ করার পর বেশ পরিপাটি হয়ে উঠেছে কাপড়ের ভেতরটা। ইভান এক নজর তাকিয়ে মাথা নাড়িয়ে সন্তুষ্টি প্রকাশ করলো। মুখে বলল, সাচ এ ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ। মনি হাত ছেড়ে বলল, হয়েছে, এবার চলুন ডিনার করবেন। খেতে বসে ইভান সচকিত কণ্ঠে বলল, প্রতিদিন কি তুমি রান্না করো? মনি ইভানের প্রশ্ন শুনে বেশ কৌতুক বোধ করলো মনে মনে। সে ভ্রুকুটি করে বলল, কেন? খারাপ হয় খেতে? সেটা কখন বলেছি? বলতে চাচ্ছি, খালা কি কাজ ছেড়ে দিয়েছে? নতুন বউয়া রাখনি কেন? কাজ ছাড়েনি, কমিয়ে দিয়েছি। ইভান খাওয়া থামিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, খাবে না? মনি কিভাবে বলবে ইভানের সাথে বসে খেতে তার খুব আনেজি আর লজ্জা লাগে। ইতস্তত করে বলল, একটু পর খাবো। একটু পর কেন? এটাও এখন তাকে কৈফিয়ত দিতে হবে? মনি বিস্মিত না হয়ে পারে না। আজকাল ইভান বড্ড বেশি কথা বলে। এতটা মনি কখনো স্বপ্নে ভাবেনি, আশা করেনি। মনি সে কথার জবাব না দিয়ে ভিন্ন প্রসঙ্গ টেনে আনলো। চেয়ার ধরে দাঁড়িয়ে থেকে বলল, আপনাকে একটা কথা বলা হয়নি? ইভান মুখ তুলে তাকায়, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনি বলল, আপনি যখন জ্বরে বেতাল ছিলেন, মা তখন হসপিটালে ভর্তি ছিল। ওনার সিরিয়াস শরীর খারাপ হয়ে গেছিল, ভর্তি করিয়েছিলাম। ইভান হতভম্ব হয়ে পড়ে। বেশ কিছুটা সময় কিংকর্ত বিমূঢ় হয়ে স্তব্ধ হয়ে থাকে। তারপর ধীর গলায় বলল, কি এমন হয়েছিল যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে? মনির সবটা বুঝিয়ে বলল। ইভান দীর্ঘশ্বাস ফেলে আবার খাওয়ায় মনোযোগ দিল। তার এমন ভাবলেশহীন অভিব্যক্তি দেখে মনি ভারাক্রান্ত কণ্ঠে বলল, আপনার একবার মাকে দেখতে যাওয়া উচিত। ইভান বলল, মার সাথে তো
প্রায় প্রতিদিনই অফিসে দেখা হয়, আবার স্পেসিফিক করে দেখতে যাওয়ার কি আছে? এমনিতেও এখন সুস্থই আছে মনে হয়। তবু অফিসে দেখা আর বাড়িতে গিয়ে দেখার মধ্যে বিস্তর তফাৎ আছে। বাড়িতে গেলে সেটা হবে আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে তার খোঁজ নিয়ে যাওয়া। অফিসের দেখা হলো অপ্রয়োজন সত্ত্বেও দেখা হয়ে যায় তাই। ইভান হাত ধুয়ে নিতে নিতে বলল, দেখি দেখি না, প্লিজ যান একবার। ইভান উঠে যেতে মনি অবসন্ন আর্দ্র কণ্ঠে পেছন থেকে বলল, মা আছে বলেই হয়তো আজ এত উদাসীনতা আপনার। যদি আমার মতো এতিম হতেন তাহলে ঠিকই সর্বস্ব দিয়ে হলেও মাকে পেতে চাইতেন, মায়ের মমতা খুঁজে বেড়াতেন। ইভান থমকে দাঁড়ালো। পেছনে ফিরে দেখলো মনি ছলছল চোখে তার দিকেই তাকিয়ে আছে। ইভান শুষ্ক ঢুক গেলে মৃদু গলায় বলল, তোমার মা নেই? ইভানের চেয়ে বেশি অবাক ও হতভম্ব হলো মনি। মনির ব্যাপারে তার ন্যূনতম জানাশোনাও নেই, তাহলে কিছু না জেনে সে বিয়ে করতে বসে পড়েছে। মনি আহত রুষ্ট স্বরে বলল, বাবাও নেই। এবার যেন ইভান বিস্ময়ে জমে গেল। হেজনই তো সে ভাবে সুন্দরী লক্ষ্মী এডুকেটেড একটা মেয়েকে ইভানের হাতে তুলে দিয়েছে তারা কেমন বাবা মা। সে নিজের হৃদয়ে প্রবল ঝড় অনুভব করলো। স্তেমিত স্বরে বলল, তাহলে বিয়েতে যাদের দেখলাম ওনারা মামা মামি আমার। ইভান কি বলবে বুঝতে পারল না। একটু কি সান্ত্বনা দেওয়া উচিত, কিন্তু সান্ত্বনা জাতীয় কোনো বাক্য তো ইভানের সম্পূর্ণ ভান্ডারের অলিতে গলিতেও নেই। তাকে অস্বস্তির হাত থেকে রক্ষা করতেই যেন মনে ঘুরে দাঁড়িয়ে টেবিল পরিষ্কার করতে লাগলো। রুমে এসে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। ঊর্ধ্ব মুখে তপ্ত ধোয়া ছেড়ে দীর্ঘশ্বাস ফেলল। মনির কি খুব কষ্ট হয় বাবা মা নেই বলে? কই, ইভানের তো কখনো মায়ের জন্য মন কাঁদে না। আসলে কি মা আছে বলে তার মর্ম বুঝতে পারছে না? মরে গেলে কি বুঝতে পারবে? মা এই দুনিয়ায় নেই, এতে ভাবতে বুকের ভেতরটা খচখচ করে উঠলেও তার কেমন এক হাহাকারে ছেয়ে গেল মন মস্তিষ্ক। মনে পড়ে গেল বাবা যাওয়ার পর তাদের দুই ভাই বোন আর নিজের অধিকার আদায়ের জন্য মায়ের অসামান্য লড়াইয়ের কথা, বেঁচে থাকার তাগিদে যান প্রাণ দিয়ে পরিশ্রম করার কথা। এসব ভেবে একের পর এক সিগারেট শেষ করে যাচ্ছে ইভান। প্রায় ঘন্টা খানিক পর 2 মগ কফি হাতে মনি এলো। ইভান একটা হাতে নিতে মনি বলল, একটা কথা ছিল। ইভান আগ্রহী উৎসুক হয়ে তাকিয়ে থাকলো। মনি উত্তরের অপেক্ষা না করে বলতে লাগলো, নেক্সট ফ্রাইডেতে আমার ফ্রেন্ডের বিয়ে, 2-3 দিনের জন্য সেখানে যাব আমি। আপনার আপত্তি আছে? ইভান অসংযত কঠিন গলায় বলল। ওখানে থাকার কি দরকার? মনি কাতর স্বরে বলল, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার আর কোনো ফ্রেন্ড নেই। আমার বিয়েতে ও থাকতে পারেনি, কিন্তু ওর বিয়েতে আমাকে কিছুতেই ছাড়বে না। যাই হোক, তোমার ওখানে থাকার প্রয়োজন নেই। যতদিন ফাংশন প্রতিদিন যাবে আবার চলে আসবে। মনি করুণ গলায় অনুযোগ করলো, প্রতিদিন আসা যাওয়া, আবার রাতও হতে পারে। আমার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে, কিভাবে আসবো? ইভান কফিতে চুমুক দিয়ে বাইরে দৃষ্টি দিয়ে ধীর কণ্ঠে বলল, আমি ড্রপ করব আবার পিক করব, চলবে? মনি বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। রাহনুমা বলেছিল ইভানের অনুমতি নিয়ে যেতে, তাই জিজ্ঞেস করতে এসেছিল। নয়তো সে তো জিজ্ঞেস করার কথা মাথায় আনেনি, কারণ সে ভেবেছিল তার থাকা না থাকা ইভানের তো কোনো দিনই আসে যায়নি, এখনো সেটাই হবে। কিন্তু ইভান কেন রাজি হচ্ছে না? কথাটা ভাবতেই কষ্ট পেতে গিয়েও মনির কেন যেন কষ্ট লাগলো না, বরং কেমন একটা নিদারুণ সুখানুভূতিতে অন্তরটা ছেয়ে গেল। কথা না বলেই দুজনেই চুপচাপ কফি খেতে লাগলো। অনেকক্ষণ পর মৌনি মুখ খুলে ইতস্তত কণ্ঠে শোধালো, আচ্ছা, আপনি কি এখন ড্রিঙ্ক করেন না? ইভান ফিরে চাইলো। মৌনির দৃষ্টিতে উচ্ছ্বসিত কৌতুকের দৃষ্টি রেখে বলল, প্রতিদিনই করি, তুমি টের পাও না, বুঝতে পারো না? মৌনি আটকে উঠে চোখ বড় করে বলল, প্রতিদিন? কই, আমি তো আপনাকে ঠিকঠাকই দেখি। ইভান ঠোঁটের কোণে কৌতুক ফুটে বলল। তুমি খুব সিলি। মনির কেন যেন অযাচিত দুশ্চিন্তায় মনটা খারাপ হয়ে গেল। বলল, কেন এসব খান? লিভারটা তো শেষ করে দিচ্ছেন। ইভান অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবল সে কি করে বোঝাবে। ইদানিং নিজেকে খানিকটা সুস্থির করতে পারলেও একটা সময় ছিল যখন সে নিজেই নিজের জীবনটা নষ্ট করে দিতে চাইতো। সেখানে শরীরের কথা ভাবা তো অচিন্তনীয় ব্যাপার। অনেকটা সাহসী কথা দেখে মনি প্রশ্ন করে বসলো, কখনো কি ছাড়তে পারবেন? ইভান অপ্রতিভ চোখে তাকালো ওর দিকে। কিছু না বলে অনিমেষ তাকিয়ে রইল। মনি দৃষ্টি সরিয়ে নিতে সে বলল, কাবার্ডের লকারে আমার কার্ড রাখা আছে, শপিংয়ে লাগলে নিয়ে যেও। রাহনুমার চাপে প্রতি মাসেরই নির্দিষ্ট সময়ে ইভান মনির অ্যাকাউন্টে টাকা সেন্ড করে দেয়। তবু এভাবে ইভানের অফার শুনে
মনি বেশ পুলকিত অনুভব করে। ইভান ওকে নিয়ে ভাবছে। মনি গলা ছেড়ে সামান্য কেসে বলল, আপনাকেও ইনভাইট করেছে, কিন্তু আমি কার্ডটা সাইড টেবিলের উপর রেখেছিলাম। দেখেছি। ছোট্ট করে জবাব দিল ইভান। সে যাবে কি যাবে কিচ্ছু বলল না। মনেও জোরাজুরি করতে চায় না। জোরাজুরি করলে কি ইভান শুনবে এত? নাকি অযথায় মনির মনটা নষ্ট হবে? একবারে মনে কষ্ট নেওয়ার কি দরকার? তাই আর সাধল না। ইভানের হাত থেকে মগটা নিয়ে চলে গেল। শ্রীনার হলুদের দিন সকাল সকাল তৈরি হয়ে নিল মনি। ইভান অফিসে যাওয়ার পথে ওকে নামিয়ে দিয়ে আসবে। যদিও এখান থেকে অনেকটা দূর, কিন্তু ইভান নিজেই তো দায়িত্ব নিয়েছে। তৈরি হয়ে ব্যাগ হাতে গাড়িতে বসলো মনি। ইভান সানগ্লাস পরা চোখে মনির দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, তুমি এইভাবে যাবে? ইভানের কথায় মনি ভ্রুকুটি করে নিজের দিকে চাইল। পরনে তার পাকিস্তানি হালকা কাজ করা ড্রেস আর ঠোঁটের সামান্য লিপ গ্লস। সে বুঝতে না পেরে বলল, এভাবে কি সমস্যা? তোমাকে দেখে মনে হচ্ছে না বিরাট কোনো ফাংশনে যাচ্ছ। মনি এবার বুঝলো। সে মৃদু হেসে বলল, ফাংশন তো রাতে। ওই যে ব্যাগ দেখছেন না, ওটার ভেতর আমার সমস্ত কিছু আছে। রাতে জামা কাপড় পরে তৈরি হয়ে সাজগোজ করব। ইভান গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলো, কয়টায় ফিরবে? মনি ভেবে নিয়ে বলল, আপনি 11টার পর গেলেই হবে। এত রাত হবে? মনি ভ্রু কুচকে তাকিয়ে বলল, এসব অনুষ্ঠান কি এত তাড়াতাড়ি শেষ হয়? শুরুই তো হবে সন্ধ্যার পর। ইভান কিছু না বলে মাথা নাড়ল। মনি আর চোখে চেয়ে বলল, শুনুন, তৃণা বেশি চাপাচাপি করলে কিন্তু আমি রাতে থেকেও যেতে পারি। আর তেমন হলে আমি আপনাকে ফোন করে জানিয়ে দিব, তাহলে আর আসতে হবে না। ইভান গাড়ির স্পিড কমিয়ে মনির দিকে তাকালো। তার মনে পড়ে গেল রাজবীর বলা অশালীন কথাগুলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার সামনের রাস্তায় চেয়ে ভারী গলায় বলল, ওখানে থাকার জন্য তুমি এত ডেসপারেট হয়ে আছো কেন? জানো না বিয়ে বাড়িতে কি পরিমাণ কোলাহল আর মানুষের গ্যাঞ্জাম থাকে? ওখানে ঘুমাবে কোথায়, থাকবে কিভাবে? তার চেয়ে ভালো বাসায় এসে আরামে ঘুম দিয়ে ফ্রেশ মাইন্ডে পরের দিনের ফাংশন অ্যাটেন্ড করবে। মনিকে কিছু বলতে না দেখে সে আবার বলল, রাত 12টায় এনে ভোর 6টায় দিয়ে যাব, হবে? ইভানের কথা শুনে রিয়াকশন দেখে জানালা দিয়ে বাইরে চেয়ে ঠোঁট টিপে হাসলো মনি। তার ওখানে থাকার মোটেও ইচ্ছা নেই। হঠাৎ করে মাথায় শয়তানি চেপেছে ইভান কি বলে সেটা দেখার জন্য, তাই কথাটা বলেছিল। তাকে নিয়ে ইভানের অল্প বিস্তর এই ভাবনা মনের কোণে সুখানুভূতি ছড়ে দিল। সে তো আর জানে না সেদিনের জ্বরের মধ্যেই বিশাল পরিবর্তন ঘটে গেছে ইভানের মনে। নিজের করা বাজে দুর্ব্যবহারের পর মনির কাছ থেকে সে কেবল ঘৃণায় আশা করেছিল, কিন্তু মনির কোমল যত্নশীল ব্যবহার ইভানের এতদিনকার শুকনো খড়খড়ে অন্তরে যেন এক পশলা শীতল বৃষ্টি বয়ে দিয়েছিল। বহু দিন পর ইভানের আবারও বাঁচার প্রতি আগ্রহ জন্মেছে। যদিও এখনো ততটা ক্লোজ হতে পারেনি, তবে মনে মনে ভাবে মেয়েটাকে সে হাতছাড়া করতে পারবে না। এত যত্ন আর মায়া নিয়ে কেউ তাকে কখনো খেতে ডাকেনি, অপেক্ষায় থাকেনি, নিঃস্বার্থভাবে আগলে রাখেনি। ইভান দেখেছে মনি তার কার্ডটা ব্যবহার করেনি, নিজের কাছে যা ছিল তা দিয়ে শপিং করেছে। ইভান বুঝতে পারে কোনো প্রকার লোভ বা স্বার্থের জন্য পড়ে রয়নি সে। ভাগ্যের লিখন মেনে নিয়ে আজীবন এই বন্ধনে আবদ্ধ থাকার উদ্দেশ্যেই রয়ে গেছে তার কাছে। মনিকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখে ভাবলো তার কথায় কি রাগ করেছে। আচমকা গাড়ি ব্রেক করায় জানালা থেকে মুখ সরাই মনি। আশেপাশে তাকিয়ে বলে, এটা কোথায় থামলেন? পৌঁছতে আরো তো অনেক পথ বাকি। ইভান নিজের সাইডের জানালাটা খুলে জিজ্ঞেস করলো, আইসক্রিম খাও? মনি আবুজের মতো চেয়ে থেকে কথার অর্থ বোঝার চেষ্টা করলো। তারপর অবাক চোখেই মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। ইভান গাড়িতে বসে থেকে এক পাশের গ্রোসারি শপে কর্মরত অল্প বয়স্ক ছেলেটাকে ডাকলো। নিচে স্বরে কিছু বলে টাকা ধরে দিল। মনি উৎসুক চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ছেলেটা এসে দুটো আইসক্রিম দিয়ে গেল, একটা ভ্যানিলা আর একটা চকলেট ফ্লেভারের। ছেলেটা ইভানের ইশারায় অপর পাশে গিয়ে আইসক্রিম দুটো মনির দিকে বাড়িয়ে দিল। গাড়ি আবার চলতে শুরু করতে মনি জিজ্ঞেস করলো, আপনি কোন ফ্লেভারটা নেবেন? কোনোটাই না। ছোট করে জবাব দিল ইভান। তাহলে দুটো নিলেন কেন? তোমার জন্য। একই জিনিসের কোনো ফ্লেভারটা ভালো তা আমার জানা নেই, তাই 2 ফ্লেভারই নিয়েছি। মনি চমকিত হলো। এ তো দেখা যাচ্ছে রীতিমতো মেঘ না চাইতেই বৃষ্টি। না, শুধু বৃষ্টি নয়, রীতিমতো ঝড় তুফান। হঠাৎ করে ইভানের আইসক্রিম খাওয়ানোর ইচ্ছা হলো কেন? নাকি অন্যান্য হাজব্যান্ডের মতোই সেও বইয়ের জন্য ফর্মাল এসব কাজকর্ম করে যাচ্ছে?
যাই হয়ে থাকুক, মনি খুশি হলো। রাতে প্রায় 12টা বাজতে চলল। ইভান সে কখন থেকে মনির ফোনে ডায়াল করে যাচ্ছে, ফোন বন্ধ আসছে। আগত আর অপেক্ষা না করে সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। ধীরে ধীরে মেজাজের তাপমাত্রা উচ্চ থেকে উচ্চতর হচ্ছে। বহুদিন ধরে জিমে থাকা ভেতরের উগ্রতা রুরতাগুলো হিংস্রভাবে বের হয়ে আসতে চাচ্ছে। রাগে কপালের শিরা দপদপ করছে। ড্রাইভ করতে করতেই আবার ডায়াল করলো, একইভাবে বন্ধ বলছে। রাগের সজোরে খুশি বসালো স্টিয়ারিংয়ে। আধ ঘন্টার মতো গাড়ি চালিয়ে পৌঁছালো সকালের মনকে ড্রপ করার স্থানে। ট্রেনাদের একতলা বাড়ির সামনে এসে ভেতরের কোলাহল আর গানের শব্দে ইভানের মেজাজটা তুঙ্গে উঠে গেল। এসবের মধ্যে এখনো মাতামাতি করছে মনি, অথচ ফোনটার খবর নেই। গেটের সামনে তেমন কাউকে দেখা যাচ্ছে না। ভেতরের বিরাট আঙ্গিনায় একপাশে বিশাল স্টেজ করে হলুদের আয়োজন করা হয়েছে। সেখান থেকে আসা উজ্জ্বল তীব্র আলো দেখে বুঝতে পারলো ইভান হাত ঘড়িতে সময় দেখলো রাত 1টা বাজতে 5 মিনিট। ভেতর থেকে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়ের শব্দে কানে তালা লেগে যাচ্ছে। বাধ্য হয়ে ইভান গাড়ি থেকে নামলো। বিরক্ত রুষ্ট মেজাজ নিয়ে এগিয়ে গেল স্টেজের দিকে। ভেতরে প্রবেশ করতে চোখ দুটো ব্যস্ত হয়ে খুঁজতে লাগলো মায়াবী সেই মুখখানা। এদিকে আশেপাশে সুন্দরী রূপসী অল্প বয়সী মেয়েগুলো যে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ইভানের দিকে, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার পরনে অফিসারি পোশাক, কোনই পর্যন্ত ফোল্ড করা কালো শার্টের সাথে তেমনই কালো জিন্স পরনে। শ্যামল মুখটা সামান্য ঘেমে লালচে হয়ে আছে। ইভান প্রতিটি কোণে চোখ বুলাতে বুলাতে টিস্যুতে ঘাম মুছল। অন্যমনস্কভাবে ভিড়ের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ কারো সাথে হুচট খেয়ে দাঁড়ালো। সামনের মেয়েটির হাতে জুসের গ্লাস থেকে অনেকটা ছলকে এসে পড়ল তার বুকের কাছে। শার্টটা ভেজে বুকের সাথে লেপটে যেতে ভ্রু কুচকে অসীম বিরক্ত নিয়ে তাকালো সে। মেয়েটি হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার দিকে। লেহেঙ্গা পরনে করা সাজে সজ্জিত মেয়েটি বিমোহিত চোখে দেখছে ইভানকে। এত হ্যান্ডসাম পুরুষ বোধহয় আজ গোটা অনুষ্ঠানে একটাও দেখেনি সে। মেয়েটি ট্রেনার কাজিন। সে হুঁশ ফিরে পেতেই হাতে ধরা নিজের ইউজ করা টিস্যু দিয়ে হন্তদন্ত হয়ে ঘষতে লাগলো ইভানের শার্ট। বিস্ময় কাটিয়ে খপ করে এক হাতে মেয়েটির হাত ধরল ইভান। রাগী দৃষ্টি মেলে হাতটা ছুঁড়ে ফেলে অন্যদিকে চলে গেল। মেয়েটি আহত দৃষ্টিতে তার দিকে ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, আই এম সরি মিস্টার হ্যান্ডসাম। ইভান শুনলো কিন্তু ফিরেও তাকালো না। আজকালকার মেয়েগুলো এমন বেহায়া স্বভাবের হয়ে পড়েছে কেন? দেখতে মনে একসময় সে এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। দূর থেকে স্টেজের দিকে তাকিয়ে দেখলো কোণের সহ আরো অনেকে বসে আছে। কোথাও মনই নেই। ফুস করে নিঃশ্বাস ফেলে 2 আঙ্গুল দিয়ে কপালে চেপে ধরলো। ধৈর্যের এবার ঘাটতি হচ্ছে তার। পকেট থেকে ফোন বের করে আরেকবার ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারটিতে। বিফল হয়ে কান থেকে নামিয়ে শক্ত করে চেপে ধরলো মোবাইলটা। আন মনে চোখ গেল ত্রিনাদের বাড়ির সদর দরজার দিকে। তার তখনই হুট করে মাজাদের স্বস্তি স্বরূপ যেন চোখে পড়ল প্রত্যাশিত সেই মুখশ্রী। 2 হাত বুকের কাছে কিছুটা উঁচিয়ে রেখে কয়েকটা মেয়ের সাথে হাসি মুখে কথা বলতে বলতে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে মনি। ইভান আর অপেক্ষা না করে রুক্ষ পদক্ষেপে এগিয়ে গিয়ে শক্ত করে চেপে ধরল মনির হাতের কবজি। আকস্মিক ঘটনায় বিমূর্ত হয়ে পড়ল মনি। ইভানকে দেখে মনে আনন্দ এলেও তার চেহারায় ক্ষুব্ধ ভাব দেখে কলিজায় কামড় পড়ল। হঠাৎ মনে পড়ল ইভানকে ওকে ফোন করেছিল। তার মোবাইলটা যে বন্ধ হয়ে আছে সে তো ভুলিয়ে গেছে। কয়টা বাজে সেটার খেয়াল নেই। মনে মনে ভেবেছিল ইভান তো বলেছে সে নিতে এসে ফোন করবে। এদিকে যে নিজেরই মোবাইল বন্ধ সেটা তো মাথা থেকে একদমই বের হয়ে বসে আছে। মনি করুণ মুখ করে জিহ্বায় কামড় বসালো। ইভান কিছু বলল না, মনিকে কিছু বলার সুযোগও দিল না। সোজা টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল। মনি বিমরতা কাটিয়ে ভারটা গলায় কোনো মতে বলল, চীনা থেকে বিদায়টা তো নিয়ে আসতে দিন। শাট আপ সেন্সলেস ইডিয়েট। ইভানের ধমকে মনির শুকনো ঢুক গেল। আর কিছু বলার সাহস পেল না। অসহায় চোখে শুধু ইভানের ধরে রাখা নিজের হাতটার দিকে ছেড়ে এলো। ত্রিনার অনুরোধে 2 হাত ভরে গর্জিয়াস করে মেহেদি দিয়েছিল সে। নিজেরও ভীষণ ইচ্ছা ছিল হাত ভরে মেহেদি পরার। কিছুক্ষণ আগে মাত্র লাগিয়েছে, তাই এখনো শুকায়নি। ইভান শক্ত করে ধরে রাখাই সেগুলো লেপটে একাকার হয়ে গেছে। অথচ ইভানের কোনো খবর নেই। সে বাম হাতে গাড়ির দরজা খুলে মনিকে ছুঁড়ে ফেলল সিটে। 2 চোখ বুজে ঢুক গেলে শান্ত হয়ে বসে রইল মনি। নিজের সাইডে গিয়ে ডান হাতে দরজাটা খুলতে গিয়ে কপাল কুঁচকে গেল তার। স্তম্ভিত চোখে দেখলো পুরো হাতের মধ্যখানে মেহেদি ছড়িয়ে আছে। কড়া রঙে লাল হয়ে যাচ্ছে খুব দ্রুত। ইভান মুখ তুলে মনির দিকে চাইল একবার।
দেখলো শীতল চোখে মনি ওর দিকে তাকিয়ে আছে। ওর হাতের দিকে চেয়ে দেখলো বেচারির মেহেদির ডিজাইনের 12টা বেজে 13টার ঘরে গিয়ে বসে আছে। নতুন ডিজাইন তৈরি হয়েছে সেখানে। ফুস করে নিঃশ্বাস ফেলে অন্য হাতে দরজা খুললো ইভান। পানির বোতল নিয়ে হাত ধুয়ে ফেললো। তারপর সিটে বসে বোতল এগিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ধুয়ে ফেলো। মনি মুখ ঘুরে বাইরে তাকালো, গাল ফুলিয়ে বলল, না, এইভাবেই বিয়ে খাবো। যতই ধুয়ে নিক এখন রং তো অনেকটাই বসে গেছে। এখন ধুয়ে ফেললেও কাল তো এই ল্যাপটানো ডিজাইন নিয়ে অনুষ্ঠানে আসতে হবে। ইভান দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, ফোন বন্ধ রেখেছো কেন? যেন থেকে যেতে পারো। গা জ্বালানো এমন কথা শুনে মনির চোখ ছোট ছোট করে তাকালো। কটমট করে বলল, চিন্তাধারাটা একটু উন্নত করুন। ছবি তুলতে আর ভিডিও করতে করতে চার্জ শেষ হয়ে গেছিল। তাহলে অন্য কারো ফোন থেকে আমাকে কল করে জানাতে পারোনি? বলেছিলাম না 12টায় আসবো। মনি মুখ ভেঙছে, আবার জানলা দিয়ে বাইরে দৃষ্টি দিল। বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।